ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে নিয়ে বেশি আলোচনা করতে চাই না। তবে আগামী দিনের বাংলাদেশের পথ বিনির্মাণের জন্য আমি শেখ হাসিনার রাজনীতি নিয়ে ছোট্ট দুটি কথা বলবো। শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন, তার যে রাজনৈতিক কলাকৌশল, সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল, দুটি মূলনীতির উপর সে রাজনীতি করেছে। তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। 1971 থেকে 75 সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা নিপীড়িত হয়েছে, মুক্তিযুদ্ধের চেয়ে বেশি যুবকের প্রাণহানি হয়েছে 71 থেকে 75 পর্যন্ত। মুক্তিযুদ্ধের 9 মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনীরা। 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত আমার 30,000 মায়ের বুকের মুখ এবং কোল খালি করেছিল কারা? বাকশালীরা। ঠিক, বাকশালীরা। এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল। সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই, সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল 75-এর 15ই আগস্টের অভ্যুত্থান। সেখানে অনেক কিছু নিরপরাধ নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটার জন্য আমরা সমবেদনা জানাই। কিন্তু কথা হলো 75-এর 15ই আগস্ট কেন তৈরি হয়েছিল? কেন 30,000 মায়ের কোল খালি হয়েছিল? কেন সিরাজ শিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল? কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল? সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে 50 বছর শুধু 15ই আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন কেন? আপনার ভাইয়ের রক্তের দাম আছে, এদেশের হাজারো মুসলিম বোনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই? আপনার কাছে যদি 30,000 তাগড়া যুবক দামাল সন্তানের রক্তের কোনো মূল্য না থাকে, এদেশের মানুষের কাছে আপনার বাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না। এরপরে যেটা করলেন শেখ হাসিনা, তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে। তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে। 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন? বাংলাদেশের মানুষের কাছ থেকে, এই জাতির কাছ থেকে। ঠিক, এই জন্যই তিনি এই জাতি যেন কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন। এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান নাই। তিনি চান নাই, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি আরেকটা দেশের তিলকপালি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি গড়তে চেয়েছিলেন। মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন। কলা খেয়ে খোকলা যেমন ফেলে দেয়, শেখ হাসিনা বাংলাদেশটাকে চুষে খেয়ে 16টা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বোনটাকে গোগল দাবা করে হেলিকপ্টারে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে পড়েছে। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, এরপরও কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মুখ দেখাবেন আমি জানি। এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন, এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন, এই নেত্রীর সুরে সুর মিলিয়ে আপনারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় কি পালায় না? বলেন, শেখ হাসিনা পালায় না পালায় না? একটাবার তো শেখ হাসিনা চিন্তা করে নাই যে দেশে 70 বছরের ঐতিহ্যবাহী তার সংগঠন, তার বাবার সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর কি হবে? একটাবার ভেবেছে? ভাবে নাই।
কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। সে বলেছিল ৭৫ সালে যখন আমার বাপকে খুন করেছিল, হে আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরা কোথায় ছিলে? বুঝেন নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা? শেখ হাসিনা শুধু বাংলাদেশের পিছনে বাস দেয় নাই, আপনাদের পিছনে বাস দিয়ে গেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, যদি কেউ ভালো মানুষ থেকে থাকেন, যদি সুষ্ঠু চিন্তার রাজনীতি করার মতো ন্যূনতম বুদ্ধি বিবেক থেকে থাকে, তাহলে আপনারা সর্বপ্রথম শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার ব্যবস্থা করেন। তারপরে আওয়ামী লীগের নাম ধুয়ে মুছে পরিষ্কার করেন, নতুন নাম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসেন। এর আগে একটা গণতওবা করবেন। আপনারা এরকম শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ, বুদ্ধি প্রতিবন্ধী একটা মানসিক রোগী সাইকোপ্যাথকে বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষের কাঁধের উপর বসিয়ে এই দেশটাকে শাসন আর শোষণ করার ব্যবস্থা করেছেন। শুধু এই কারণে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের বিচার হওয়া দরকার। যে কেন এরকম মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে তাদের নেত্রী বানিয়ে এ দেশটাকে, মানুষকে, এই জনগণকে তারা কেন নির্যাতন চালানো? এই ছিল শেখ হাসিনার রাজনীতি। তার রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি, আর তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। যে তার কথা শুনে না, যে তার সুরে সুর মিলায় না, তুই রাজাকারের বাচ্চা। 4 কোটি ছাত্র জনতা, এদেশের সোনালী সন্তান, বাস ওনার কথা মানে নাই, তোরা সব রাজাকারের বাচ্চা। শুধু শেখ হাসিনা আর তার সন্তানরাই মুক্তিযুদ্ধের সন্তান, আর তার পরিবারের বাইরে যা আছে সব রাজাকার। এই বলে নাই? এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা কতটা অতিষ্ঠ হলে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। কতটা জ্বালা যন্ত্রণা দিয়েছে শেখ হাসিনা, কিভাবে দেশটাকে বিভক্ত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনা ওই গল্প বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে। তার রাজনীতির এই সকল কুটকৌশল, তার যে মানুষের প্রতি ক্ষোভ, এই জাতির প্রতি তার যে বিদ্বেষ, এটা এক ভয়ঙ্কর বিষয় ছিল। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমার দেশের ছাত্র জনতা আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। কিসের মাধ্যমে বিজয় অর্জন করেছে? ছাত্ররাও ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানব প্রাচীর করে তুলেছিল। আর কি করেছিল? আর করেছিল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, স্লোগান তুলেছে। স্লোগানে উত্তাল রাজপথে নামাজের সময় হয়েছে, সব স্লোগান বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে রাজধানী ঢাকা সহ প্রতিটি জেলা শহরকে তারা প্রকম্পিত করে তুলেছে। এরপর একজন ইমাম হয়েছে, শত শত ছাত্র তার পিছনে দাঁড়িয়ে যেই রাজপথে তারা মিছিল করেছিল, সেই রাজপথের উত্তপ্ত পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে তারা সিজদা লুটিয়ে পড়েছিল। এরপরে নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রুতে বুক ভাসিয়ে এই স্কুলের, এই কলেজের ছাত্ররা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছিল। এরা শুধু মাদ্রাসার ছাত্র ছিল না, এরা শুধু ছাত্র মজলিস, ছাত্র শিবিরের কর্মী ছিল না, এরা ছিল আমার দেশের আপামর ছাত্র জনতা। আগস্ট বিপ্লবকে বুঝতে হলে তোমাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে। এবারের বিপ্লব হয়েছে আল্লাহর সাহায্য কামনা করে, এবারের বিপ্লব হয়েছে রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে। সুতরাং এই বিপ্লবের ফসল হবে চূড়ান্তভাবে বাংলাদেশের ইসলামের বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবেই এই বিপ্লব চূড়ান্ত সাফল্য অর্জন করবে। কাজে আমি বলবো ছাত্র জনতাকে, বি কেয়ারফুল, সোচ্চার এবং সতর্ক থাকবে। নানাভাবে তোমাদেরকে ধোঁকা দিয়ে আবার ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার পায়ে তারা চলতে পারে। মনে রেখো, এই বাংলাদেশ
হাজার বছর ধরে তাদের ঐতিহ্য একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই মুসলমানদের ধর্মীয় চেতনার প্রতি সম্মান দেখাতে হবে এবং এই মুসলমানরা ইসলামের নির্দেশেই সংখ্যালঘু সকল সম্প্রদায়ের তাদের জান মাল ইজ্জত আব্রু এবং ধর্মীয় নিরাপত্তা বিধান করবে। আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লব, 5ই আগস্টের পর থেকে প্রায় আজকে 1.5 মাস অতিক্রান্ত হতে চলেছে, বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই, আছে? কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না। যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের কলা কুশীলব ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা। এরা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসতো। এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী। এখন শেখ হাসিনাও নাই, নাটকও নাই, আওয়ামী লীগও নাই, কালনাগিনীও নাই, কাজেই ওঝারও দরকার নাই। বাংলাদেশ সম্প্রীতির এখন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। দুর্গাপূজা সহ সংখ্যালঘুদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি যতদিন তারা শান্তিপ্রিয়ভাবে পালন করবে, মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হবে লা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন, খবরদার সংখ্যালঘুদের জান মালের উপর তোমরা হস্তক্ষেপ করবে না। যদি করো তাহলে এটা আল্লাহ এবং তার রাসূলের আমানতের মধ্যে খেয়ানত করা হবে। আমি বলতে চাই, ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল ইসলামী সংগঠনগুলো, মসজিদের ইমাম সমাজ, আলেম সমাজ, আমাদেরই প্রধান দায়িত্ব হলো সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া। প্রশাসন কি করবে না করবে সেটা প্রশাসনের ব্যাপার। বাংলাদেশে পুলিশ বিভাগকে যেভাবে শেখ হাসিনা দলীয়করণ করেছিল, শেখ হাসিনার দলীয়করণের কারণে আজকে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে খান খান হয়ে গিয়েছে। এর দায় শেখ হাসিনার, এর দায় আওয়ামী লীগের। এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগের দলীয় বাহিনী নয়। সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে, এমনকি সরকারি দল নয়, রাষ্ট্রের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আগামী দিনে এভাবে আমরা বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তে আপায় নাকি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি কোথাও আছে, সুযোগ পেলেই চট করে ঢুকে পড়বেন। আমাদের যুব মহাসচিব সাহেব বলছেন, আসেন, এদেশের মানুষ আপনারা তালাশ করতেছে, খুঁজতেছে দেশের মানুষ। 15টা বছর এই দেশের মানুষের কম জ্বালান নাই আপনি। এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছেন, মায়ের বুকের স্বপ্ন আপনি ধূলিসাৎ করে দিয়েছেন। আজও বাংলাদেশের নিভৃত অঞ্চলের হাজারো শত মা প্রতি রাতে নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে, দীর্ঘশ্বাস ছাড়ে। এই বুঝি তার ঘুমের শিকার, কলিজার টুকরা তার সন্তান খুঁজে আবার ফিরে আসবে? আসে না। মায়ের অপেক্ষার প্রহর শেষ হয় না। এ মা যতদিন বেঁচে থাকবে, তার বুক থেকে নির্গত দীর্ঘশ্বাস এবং তার অভিশাপ, শেখ হাসিনা তোমাকে তাড়া করে ফিরবে। এ থেকে তুমি মুক্তি পাওয়ার কোনো উপায় নাই তোমার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যে এই শেখ হাসিনা, তার পতিত সরকার এবং শেখ হাসিনার পিছনের শক্তি যারা যারা বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে, তাদের নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে তারা জোরপূর্বক ক্ষমতার মসনদে আসীন রেখেছিল, বাংলাদেশকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করেছিল। আন্তর্জাতিক শক্তিগুলোকে মোকাবেলা করে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি করেছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্র।
ওরা কিন্তু বসে নাই, ওরা সুযোগ খুঁজছে বাংলাদেশের মধ্যে কিভাবে আবার বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে দেশের মধ্যে আবার একটা বিভক্তি তৈরি করা যায়। এই জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আমি আহ্বান জানাবো। প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এনডিপি, এলডিপি, যত পক্ষ আছে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মা কিন্তু সব চলে যায় না। আমরা রাজনীতি করব, আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে, আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা, মতের পার্থক্য আছে, কিন্তু সব মত সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যটাকে আরো বহুদিন ধরে রাখতে হবে। এখনই নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লে আত্মঘাতী হবে। কাজেই সেটার প্রতি আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। এই দুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে কিভাবে তারা হত্যা করেছে এই শেখ হাসিনার লেসপেন্সাররা। বুঝতে পারেন সুযোগ পেলেই কিন্তু তারা ছবল মারবে। কাজেই হুঁশিয়ার এবং সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমার আখেরি কথা, দেখেন আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর জমিনে খেলাফতে ইলাহিয়া বাস্তবায়ন করা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানবতার চূড়ান্ত মুক্তি আমরা অর্জন করতে চাই। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি হওয়া সম্ভব নয়। ইসলামের দৃষ্টিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে জাতি হলো তিনটা ভাগে বিভক্ত। কয় ভাগে?